আমাদের সাফল্য ব্যর্থতা শুধু আমাদের হাতেই এবং এখান থেকে পরের যতগুলো ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতো। কে কী করবে তার চেয়েও বড় কথা আমরা কি করব সেটাই হবে সবচেয়ে বড় ব্যাপার। লিগ টেবিলের যে পজিশন আমাদের হবে সেটা ঠিক করে নেওয়ার জন্য এখানে ক্লাবটা মোহনবাগান, বক্তা অ্যান্তোনিও লোপেজ হাভাস। এবং এই ম্যাচটা শুরু হওয়ার আগে যে বিষয়গুলো উঠে আসছে বা সামনের দিকে তাকালে লিগ টেবিলে একটু যদি কেউ খেয়াল করে ক্যালকুলেশনের রাস্তা ধরে তাহলে যে জিনিসটা খুব সোজাভাবে উঠে আসছে, যেটা খুব একদমই স্ট্রেট ফরওয়ার্ড, সেটা হচ্ছে মোহনবাগানের যে পরের 7টা ম্যাচ বাকি রয়েছে, 15টা ম্যাচের পর 22 নম্বর ম্যাচ হওয়া অবধি, এবং সেই 7টা ম্যাচ থেকে একটা জিনিসই শুধু টার্গেট 21 পয়েন্টস। 3 পয়েন্ট করে প্রতিটা ম্যাচে পেতে হবে, রেজাল্ট যাই হোক না কেন। কারণ আমাদের এখানে যেটা লিগ টেবিলের নিয়ম, যেখানে 22টা ম্যাচ কমপ্লিট হওয়ার পর যেটার দিকে তাকানো হয় যে হেড টু হেড কী হয়েছে, এবং সেই হেড টু হেডের বিচারেই কিন্তু লিগ টেবিলের যে ফাইনাল পজিশন হয় 1 থেকে 12 অবধি সেটা ফিক্সড হয়। এবং সেখানে যদি পয়েন্ট এমন একটা হয়ে যায় যেটা সবার থেকে বেশি, তখন তার অন্য কোনো ব্যাপার, অন্য কোনো ইকুয়েশন সামনে আসে না। এবং সেটাই কোথাও আপাতত হাওয়াসের টার্গেট, সেটা কোথাও মোহনবাগানের টার্গেট, যে 7টা ম্যাচ থেকে ম্যাক্সিমাম যে 21 পয়েন্ট রয়েছে সেই 21 পয়েন্টটা আমাকে কালেক্ট করতে হবে। কারণ অপর দিকে যদি আমি তাকাই, সেখানে ওড়িশা রয়েছে, মুম্বাই রয়েছে। নিউমেরিক্যাল গেম কী হতে পারে সেটা একটা পার্টে ডিসকাস করব। এবং অবশ্যই আজকের যে ম্যাচ রয়েছে অন্যতম একটা ভাইটাল ম্যাচ মোহনবাগানের জন্য। এবং শুধুমাত্র তো আজকের ম্যাচটা না, যেটা বললাম যে হাওয়াসের কথা মতো বা আপামর মোহনবাগান জনতার কথা মতো, যে পরের যে 7টা ম্যাচ রয়েছে সেই 7টা ম্যাচই কিন্তু সমান ভাইটাল। মানে আলাদা করে কোনো ম্যাচের আলাদা গুরুত্ব নেই, এখানে প্রত্যেকটা ম্যাচই কিন্তু ফাইনাল ম্যাচ, এবং সেখান থেকে জয় ছাড়া আর কোনো রাস্তা নেই। সেটা 1-0 জয় হলেও 3 পয়েন্টটা ভীষণভাবে দরকার। তো ডিটেলসে কথা বলবো, দুটো পার্টে ভাগ করছি ভিডিওটাকে। ফার্স্ট পার্ট যেটা আমি বলতে চাই, যে আপাতত লিগ টেবিলের যা সিচুয়েশন সেদিকে যদি একটু তাকানো যায়, একটু যদি ক্যালকুলেশন করা যায়, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখা যাচ্ছে যে ওড়িশা এফসি তারা 35 পয়েন্টে রয়েছে, তাদের আর হাতে 5টা ম্যাচ রয়েছে। এবং একমাত্র ওড়িশার মোহনবাগান কিন্তু পরের ম্যাচ ডেগুলোতে মুখোমুখি হবে না। অর্থাৎ আমরা যদি এখান থেকে ধরে নিই যে ওড়িশা এফসি পরের 5টা ম্যাচই জিতে গেল, তাহলে ওড়িশা ম্যাক্সিমাম 50 পয়েন্টসে গিয়ে রিচ করবে। এবং যেহেতু সামনে মোহনবাগান আর আসবে না, তো মোহনবাগানের কাছে সুযোগ রয়েছে পরের 7টা ম্যাচ থেকে 21 পয়েন্ট তোলা, কারণ সেখানে ওড়িশা এফসি সামনে আসছে না। যেখানে ক্যালকুলেশন করতে গেলে কোথাও সবসময় দুটো টিমকে তো একসাথে জেতানো যায় না। তো সেই জায়গাতে মোহনবাগান কিন্তু 51 পয়েন্টস কালেক্ট করতে পারে। এবং এই দুটো টিমের সবথেকে বড় যে বাধাটা আসতে পারে, বা যে ম্যাচটা সবথেকে ডিসাইডিং ম্যাচ হয়ে উঠতে পারে দুটো টিমের ক্ষেত্রে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি ম্যাচটা। 8ই এপ্রিল রয়েছে মুম্বাইয়ের সাথে ওড়িশার খেলা, এবং 14th এপ্রিল রয়েছে মোহনবাগানের সাথে মুম্বাইয়ের খেলা। এই দুটো ম্যাচ ভীষণভাবে কিন্তু লিগ টাইটেল ডিসাইডার হতে পারে। এখন থেকে এটা অনেকে মনে করছে, বা এখন থেকে মোটামুটি পক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, আগের ম্যাচ কি হবে না হবে, কে কোথায় গিয়ে স্লিপ করবে কেউ বলতে পারে না, কারণ ম্যাচটা আলটিমেট ফুটবল। অপোনেন্টে যারা রয়েছে, যেটা হাস তিনি নিজেও বলেছেন যে এখন প্রত্যেকটা টিমের এগেনস্টে যে খুব বড় মার্জিনে জয় হবে এরকম ব্যাপার না, কারণ অপোনেন্টও তোমার সমস্ত খেলা ধরে নিয়েছে, তারাও তোমাকে রিড করতে পারছে। তো অপোনেন্টকে তোমাকে রেসপেক্ট দিতে হবে, যে সবসময় আমি তাকে হেলায় হারিয়ে দেবো, উড়িয়ে দেবো, এটা হয় না। এটা কিন্তু হাবাস তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমার কাছে 1-0 জেতাটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো কেবলমাত্র মুম্বাই সিটি এফসি রয়েছে যারা ওড়িশা বা মোহনবাগানকে ধাক্কা দিতে পারে। আর যদি ওড়িশা বা মোহনবাগান মুম্বাই সিটির হার্ডেলটা টপকে গিয়ে ফাইনাল অবধি সমস্ত ম্যাচও জিতে লিগ টেবিল কমপ্লিট করে, তাহলে কিন্তু মোহনবাগান 1 পয়েন্টের অ্যাডভান্টেজে লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর যদি ধরে নেওয়া যায় যে মুম্বাই সিটি এফসি কোথাও ওড়িশা বা মোহনবাগানকে হারিয়ে দিতে সক্ষম হলো এবং বাকি ম্যাচগুলোও তারা জিতে নিল, তাহলে তারাও কিন্তু রেস্ট অফ যে 6 ম্যাচেস রয়েছে সেখান থেকে 18 পয়েন্টস কালেক্ট করে 50 পয়েন্টসে গিয়ে রিচ করে যাবে। এবং যেহেতু তারা ওড়িশা মোহনবাগান দুটো টিমকে হারাতে পারবে এই 6টা ম্যাচ জিততে পারলে, তাহলে কিন্তু মুম্বাইও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এবার গোয়া বা কেরালার কথা আমি এই কারণে এখন বলছি না, কারণ গোয়া কেরালা শুধুমাত্র তাকিয়ে থাকবে যে ওড়িশা, মুম্বাই, মোহনবাগান তারা কবে পয়েন্ট ড্রপ করবে, কবে তারা স্লিপ করবে, এবং তার ফলেই কিন্তু এই দুটো টিম তারা উইনিং মুভমেন্ট থেকে এগোতে পারবে। আদারওয়াইজ আপাতত ওদের যা মানে কি বলবো, কনসিস্টেন্সির অভাব রয়েছে, সেই জায়গা থেকে ভীষণভাবে কামব্যাক করা বা লিগ শিল্ড জেতা, সেটা কিন্তু টাফ একটা ব্যাপার। এবার এখানে জামশেদপুরের না একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, জামশেদপুরের একটা বিরাট বড় কন্ট্রিবিউশন থাকছে। কারণ জামশেদপুরের যে ম্যাচগুলো বাকি রয়েছে 5টা ম্যাচ, সেই 5টা ম্যাচ কিন্তু ওদের লিগ টেবিলের যে টপ 4 টিম, সেই টপ 4 টিমের এগেনস্টে খেলতে হবে। এবার যখন যার বিরুদ্ধে ম্যাচ হবে
তখন বাকিরা তাকিয়ে থাকবে। ওরা মোহনবাগানের সাথে খেলছে, এরপর ওদের মুম্বাইয়ের সাথে ম্যাচ রয়েছে, গোয়ার সাথে ম্যাচ রয়েছে, কেরালার সাথে ম্যাচ রয়েছে, এবং অবশ্যই ওদের ক্লোজ যে কম্পিটিটর রয়েছে 6 পজিশনের জন্য চেন্নাইন এফসির সাথে ম্যাচ রয়েছে। চেন্নাইন এফসি কতটা আগে এগিয়ে আসতে পারবে সেটা পরের ব্যাপার, বাট তাদের কাছেও সুযোগ রয়েছে। তো যখন এই টিমগুলোর এগেনস্টে জামশেদপুর নামবে, তখন বাকিরা কিন্তু ওয়েট করে থাকবে যে এই টিমগুলো হারুক, জামশেদপুর যেন জেতে, কোথাও তারা সেখান থেকে অ্যাডভান্টেজটা পাবে। তো যে নিউমেরিক্যাল গেমটা আপাতত রয়েছে, সেই গেমটা একটা এনজয়িং গেমে গিয়ে পৌঁছবে। এবার যদি আজকের এই ম্যাচ নিয়ে কথা বলি, জামশেদপুর ভার্সেস মোহনবাগান, যেটা জামশেদপুর মোহনবাগান প্রথম লেগের যে ম্যাচ 3-2 গোলে মোহনবাগান জিতেছিল, একটা হার্ড ফাইটিং ম্যাচ ছিল দুটো টিমের জন্য, এবং সেখান থেকে উইনারটা বার করে এনে মোহনবাগান তখন লিগ টেবিলের টপে পৌঁছেছে, এবং তখন মনে হয়েছিল চলো মোহনবাগান আরও বেটার কিছু করবে, সামনের দিকে এগোবে। তারপরে কী হয় যে কিছু প্রবলেমস সামনে আসে, প্লেয়ারদের ইনজুরি, ফর্মের ডাউন হওয়া, কোচের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, কোথাও একটা গিয়ে ধাক্কা খেয়ে তার এফেক্টটা অন্য জায়গায় আসা, বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। বাট তারপর যখন দুটো টিমেই কোচিং পরিবর্তন হয়েছে, সুপার কাপ শেষ হয়েছে, এবং তারপরে যখন আইএসএল সেকেন্ড লেগ শুরু হয়েছে, সেখানে 5টা ম্যাচ খেলার পর এই দুটো টিমই কিন্তু আনবিটেন। এবং দুটো টিমের সব থেকে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে 3টে করে ম্যাচ দুটো টিমই জিতেছে, 2টো করে ড্র হয়েছে, এবং দুটো টিমের ক্যারেক্টারে যে জিনিসটা দেখা গেছে যে যদি আমি কোনোভাবে গোল খেয়ে পিছিয়েও যাই, তাহলে আমি কিন্তু কামব্যাক করব। সেটা মোহনবাগানও ক্যারেক্টারের মধ্যে দেখিয়েছে, সেটা জামশেদপুরও ক্যারেক্টারের মধ্যে দেখিয়েছে। এবং এই দুজন কোচের যে স্ট্র্যাটেজি, যে ট্যাকটিক্স, অপোনেন্টকে রিড করা, তাদেরকে বিট করা, এটা ভীষণভাবে কিন্তু তাদের দুটো টিমের ফ্যান বেসকে ইমপ্রেস করেছে। এবং কোথাও খেলা কিন্তু ঘুরেছে, খেলা ভীষণভাবে ঘুরেছে, দুটো টিমই কোথাও আশাবাদী ভালো কিছু করার জন্য। তো এই রকম দুটো টিম যখন মুখোমুখি হবে, যাদের অনেকটা চেঞ্জ হয়েছে ক্যারেক্টারে, ফুটবল দর্শনে, তাদের স্ট্র্যাটেজিতে, তখন সেই ম্যাচটা উপভোগ্য হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। যদি একটু স্ট্যাটসে ফিরে যাই, যে এর আগে বিভিন্ন মিটিংয়ে কী হয়েছে, তাহলে অবশ্যই 3টে ম্যাচ মোহনবাগান জিতেছে, 3টে ম্যাচ জামশেদপুর জিতেছে, একটা ম্যাচ ড্র হয়েছে। এবং 2021-22 সিজন, এই পার্টিকুলার সিজনটা মোহনবাগান জামশেদপুর দুটো ম্যাচই কিন্তু মোহনবাগান হেরে শেষ করেছিল, এবং এখনও অবধি মোহনবাগান ব্যাক টু ব্যাক আইএসএলে জামশেদপুরকে হারাতে পারেনি। সেটা যদি এইবারে হয়, তাহলে নতুন করে আবারও একটা স্ট্যাটস লেখা হবে। এবং 21-22 সিজনটা যাদের মনে আছে, তারা খুব ভালো করে জানে যে এই মোহনবাগান জামশেদপুর ম্যাচটাই ছিল সেই ম্যাচটা যেখানে লিগ টাইটেল ডিসাইডারের ম্যাচ ছিল, এবং সেই ম্যাচটাতে একদম শেষ মুহূর্তে ঋত্বিকের একটা গোল কিন্তু মোহনবাগানকে লিগ টাইটেল থেকে একটু দূরে ঠেলে দেয়, এবং ফাইনালি জামশেদপুর সেই সিজনে লিগ শিল্ড উইন করে। তো কোথাও এই দুটো টিমের কিন্তু দ্বৈরথ রয়েছে, 4টে সিজনে মুখোমুখি হচ্ছে, কিছু না কিছু ঘটনা তো এই দুটো টিমের মধ্যে ঘটেছে, এবং সেটা আমরা এনজয় করেছি ফুটবল ফ্যান হিসেবে। এবং সেরকম কিছু ঘটনা আজকেও ঘটতে পারে, সেরকমই কিছু টানটানা একটা উত্তেজক ম্যাচ আজকেও ঘটতে পারে, কারণ জামশেদপুর কখনোই চাইবে না যে ইজিলি মোহনবাগানকে এই ম্যাচটা জিততে দিতে, কারণ তাদেরও নিজের পজিশনকে শক্ত করতে হবে। আর শুরুতেই যেটা বললাম যে মোহনবাগানের কাছে টার্গেট এখন একটাই, অন্য টিম কী করছে না করছে ডাজন্ট ম্যাটার, আমাকে জিততে হবে, আই হ্যাভ টু উইন দিস ম্যাচ, আমাকে 3 পয়েন্ট নিতে হবে এবং আমাকে লিগ শিল্ড পেতে হবে, যেটা বারবার হাতের কাছে এসে আমার হাতছাড়া হয়েছে। এবং হাবাস যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা আলাদা দম রয়েছে, একটা আলাদা জোর রয়েছে, যে সামনে ডার্বি রয়েছে, ডার্বির গুরুত্ব একটা অন্যরকম হতে পারে, বাট আমার কাছে প্রত্যেকটা ম্যাচের গুরুত্ব ডার্বির মতো। এই যে একটা আলাদা রকম চার্জ করা প্লেয়ারদেরকে, যে ডার্বি মানে তোমাকে আলাদা টেনশন নিতে হবে না, আর অন্য কোনো ম্যাচ মানে আমি ইজি নিচ্ছি, এটা না, তোমার কাছে প্রত্যেকটা ম্যাচ ধরে নাও ডার্বি, প্রত্যেকটা ম্যাচ তোমার কাছে সমান রেসপেক্টের, সমান প্রয়োজনীয়, এবং প্রত্যেকটা ম্যাচ থেকে আমাকে 3 পয়েন্টটা তুলে আনতে হবে, এবং আমাকে ওই লিগ শিল্ড, যেটা আমি সেই 2020-21 সিজনে সেম পয়েন্টে শেষ করার পরেও আমি পাইনি, আমার কাছে হাতছাড়া হয়েছিল, সেটা আমাকে কোথাও দিতে হবে। এই যে একটা ব্যাপার, কোচ যখন প্লেয়ারদের মধ্যে এটাকে ইনজেক্ট করতে সক্ষম হন, তখন সেই টিমটার খেলার মধ্যে একটা আলাদা ক্যারেক্টার প্রকাশ পায়, একটা আলাদা উত্তেজনা প্রকাশ পায় প্লেয়ারদের মধ্যে। তো সেরকমই একটা ম্যাচ আমরা আজকে দেখব। এবং দুটো টিমের যদি সবথেকে স্ট্রেংথের কথা বলি, যে দুটো টিম কেন কোথাও আলাদা করে এই 5টা ম্যাচে নজর কেড়ে নিয়েছে, সেটা প্রথমে যেটা বললাম যে কামব্যাক করা, এটা যে কোনো টিমের না একটা ক্যারেক্টারের একটা বিরাট বড় অঙ্গ। তুমি যদি শেষ মুহূর্ত অবধি ম্যাচটাকে না হারার একটা মানসিকতা নাও, তাহলে তোমাকে হারানোর মতো ক্ষমতা খুব কম টিমের মধ্যে থাকে। এবং সেটা এই দুটো টিমের কোচ, তার প্লেয়াররা কোথাও দেখাতে সক্ষম হয়েছেন, যে আমি শেষ অবধি হারবো না, যেভাবেই হয়ে যাক না কেন, আই হ্যাভ টু উইন দিস গেম। সেকেন্ড থিং হচ্ছে যে প্লেয়াররা বিভিন্নভাবে তারা কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন আমি যদি বলি যে জামশেদপুরের ক্ষেত্রে, যে জামশেদপুর উইং প্লে করছিল তো ঠিক কথা, বাট সেই উইং প্লে থেকে তাদেরকে এতটা ডেঞ্জারাস লাগছিল না যতটা খালিদ জামিলের আন্ডারে ইমরান বা মোহাম্মদ সানামকে লাগছে।
এই জায়গাটা কোথাও চেঞ্জ হয়েছে। মোহনবাগানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় চেঞ্জ হয়েছে যে মাঝমাঠ দখল তো থাকছিল, বাট মাঝমাঠে যে ক্রিয়েটিভিটিটা, যে বল বাড়ানোটা, পাসিংটা, কম্বিনেশন প্লেটা, সেটা আমরা ফেরান্দোর টাইমে মিস করছিলাম। ভীষণভাবে স্যাটার্ড লাগছিল মাঝে মাঝে মাঝমাঠকে, সেটা হাবাসের টাইমে কিন্তু চেঞ্জ হয়েছে। বিশেষ করে আমি এখানে বলবো যে জনি কাউকোর ফিরে আসাটা, জনি কাউকোর ইনক্লুশনটা টিমকে কিন্তু ভীষণভাবে চেঞ্জ করেছে, একটা আলাদা শেপ দিয়েছে। এবং অবশ্যই দুটো টিমে যদি গেম চেঞ্জার হয়ে ওঠার ক্ষমতা কারোর মধ্যে থাকে, তাহলে মোহনবাগান নিশ্চিতভাবেই পেত্রাতস একটা ম্যাচে ভালো কিছু করতে পারেনি বা একটু ওকে অফ ফর্মে লেগেছে মানে এই নয় যে পেত্রাতস আরও একটা ম্যাচে ওরকম কিছু হবে। পেত্রাতসের কাছে আজকে একটা ভীষণভাবে মানে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে যাওয়ার ম্যাচ হবে। আমি এখন থেকে কোথাও ফিল করতে পারছি যে আজকের ম্যাচটা যদি মোহনবাগান ফুল ডমিনেন্ট করে না, তাহলে সেই ডমিনেশনের একদম প্রথমের যে নামটা থাকবে সেটা দিমি পেত্রাতস, আর কেউ না। এবং উল্টো দিকে যদি জামশেদপুরের কথা বলি, তাহলে জেরেমি মানজোরো যেভাবে প্লেয়ারটা খেলছে, ওর যা স্কিল দেখা যাচ্ছে, ওর যে সেট পিসের দক্ষতা দেখা যাচ্ছে, ও যেভাবে মাঝমাঠকে কন্ট্রোল করছে, আলাদা একটা লেভেলে নিজেকে নিয়ে গেছে। পাঞ্জাবের বিরুদ্ধে দুটো ফ্রিকিক থেকে গোল, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একদম শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করে উইনার। আলাদা একটা প্লেয়ার। এবং এই দুটো টিমে এই দুজন প্লেয়ার কোথাও গেম চেঞ্জার হতে পারে। বাট হ্যাঁ, অবশ্যই বাকি যে 10জন রয়েছে তাদেরও ভূমিকাটা ভীষণভাবে কিন্তু অনস্বীকার্য। জামশেদপুরের গোলকিপার রেহেনেস ফর্মে রয়েছে, মোহনবাগানে ভিজালকে তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। দুটো টিমের ডিফেন্স লাইনের দিকে যদি তাকানো যায়, তাহলে সেখানে ইউথ, সেখানে এক্সপিরিয়েন্সড, সেখানে ফরেন, ইন্ডিয়ান, প্রত্যেকের যে কন্ট্রিবিউশন সেটা হাই লেভেলে রয়েছে। মাঝমাঠের ক্ষেত্রে ভীষণভাবে দুটো টিমই কিন্তু শুরু থেকে চাইবে যে মাঝমাঠকে জিতবে। এখানে আমি মোহনবাগানকে একটু হলেও অ্যাডভান্টেজে রাখবো, কারণ জনি কাউকো, অনিরুদ্ধ থাপা, আজকে সাহালের হয়তো থাকার সম্ভাবনা নেই, কিন্তু দীপক টাংরি রয়েছে, অভিষেক রয়েছে। উল্টো দিকে জামশেদপুরে ভালো ভালো প্লেয়ার রয়েছে, আমি ডিনাই করছি না, বাট কোথাও আমার কাছে আজকে মোহনবাগান কিন্তু একটু হলেও বেটার জায়গাতে থাকবে মাঝমাঠ এবং ফরওয়ার্ডের যে লিঙ্ক আপ প্লে রয়েছে সেই দিক থেকে। তো আজকে যদি সব দিক বিচার করা হয়, টিমের স্ট্রেংথ, কোথাও জেতার মানসিকতা, কোথাও জেতার চাহিদা, এবং একটা পুশ যেটা দরকার টপ অফ দ্য টেবিলে যাওয়ার জন্য, সেই জায়গা থেকে মোহনবাগান ফেভারিট হিসেবে ম্যাচটা শুরু করবে, সেটা হওয়াটাই খুব দরকার। এবং আমি অন্তত আজকের ম্যাচে 3 পয়েন্টটা এক্সপেক্ট করছি, ডিজার্ভ করে মোহনবাগান এই 3 পয়েন্টটা। সো দেখা যাক কী হয়। এবং দুটো টিমের যদি বেস্ট 11-এর কথা বলি, তাহলে জামশেদপুরের ক্ষেত্রে অবশ্যই গোলে টিপি রেহেনেস, দুটো সাইড ব্যাকে প্রভাত লাকড়া এবং মৈরাং, দুজন সেন্টার ব্যাকে আগের ম্যাচে যারা স্টার্ট করেছিল সম্ভবত আজকে তারাই থাকবে, অর্থাৎ অল ইন্ডিয়ান একটা ব্যাকআপ লাইন আমরা দেখতে পারি, যেখানে এলসিনো কিছুটা সুইপার রোল, আবার কখনো ডিফেন্সিভ ব্লকার রোল, এই দুটো রোলে হয়তো এলসিনোকে ইউজ করতে পারেন খালিদ জামিল। এবং দুজন ডিফেন্সিভ প্লেয়ারে, সেন্টার ব্যাক প্লেয়ারে প্রতীক চৌধুরীর সাথে লালডিন পুইয়া, কতটা ঠিক হবে আজকে মোহনবাগানের মতো আরও প্রবলতম প্রতিপক্ষের বিরুদ্ধে, সেটা অবশ্যই খালিদ জামিল বেটার বোঝেন। বাট কোথাও মনে হয় যে এলসিনো যে রোলটা হবে, সেই রোলটাকে তিনি অনেক বেশি ভার্সেটাইল করতে চাইছেন। এবং আপফ্রন্টে মানে সেন্ট্রাল মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড রোলটাতে রেই তাসিকাওয়া এবং জেরেমি মানজোরো, কোথাও শুরু থেকে যে প্রেসারটা বাড়ানো, সেই প্রেসারটা বাড়ানো খেলা কিন্তু খালিদ জামিল খেলতে চাইবেন। দুটো উইংয়ে ইমরান এবং মোহাম্মদ সানাম, এবং দুজন ফরওয়ার্ডে জিমাচুকুর সাথে কিন্তু হাভিয়ার সিভেরো টোরো। তো দেখা যাক এটা যদি জামশেদপুরের ক্ষেত্রে এই 11 হয় এবং সেটা কতটা মোহনবাগানকে বেগ দিতে পারে, সেটা একটা বড় প্রশ্নের জায়গাতে থাকবে। কারণ আমি কিছু চেঞ্জেস এক্সপেক্ট করছি, বাট কোথাও এটা হয়তো একটা প্রেফার্ড লাইন আপ হতে পারে। এবং মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু আজকে অপশনস অনেক রয়েছে। একদিকে ব্র্যান্ডন হামিল কিন্তু চোট কাটিয়ে ফিরে আসছে, আনোয়ার আলী ফুল ফিট হয়ে উঠেছে, 90 মিনিট খেলার মতো জায়গাতে রয়েছে, আগের ম্যাচটা খেলেওছে। সব কিছু নিয়ে আজকে হাবাসের কাছে কিন্তু প্ল্যানের রাস্তা বহু কিছু রয়েছে, এবং তিনি প্রচুর রোটেশন করেছেন পরপর কয়েকটা ম্যাচে, কারণ করতে হয়েছে। যেভাবে পরপর মোহনবাগান ম্যাচ খেলেছি, যেভাবে ব্যাক টু ব্যাক ট্রাভেল করতে হয়েছে, ফ্যাটিগ, উইকনেস, টায়ার্ডনেস, সব কিছু একটা মানে কী বলবো রোল প্লে করেছে তার এই স্কোয়াডে যে রোটেশন, সেই রোটেশনের পেছনে। আজকের ম্যাচে যেটা বেস্ট 11 হতে পারে, সেখানে গোলে অবশ্যই ভিসাল কাইত। সেন্টার ব্যাকের যে লাইনটা রয়েছে, মানে ডিফেন্সিভ যে লাইনটা রয়েছে, সেটা তিনি কী করবেন, 4 ব্যাক সিস্টেমে যাবেন না 3 ব্যাক সিস্টেমে যাবেন। আজকের ম্যাচটা আমার মনে হয় যে একটু অ্যাটাকিং যদি খেলতে হয়, তাহলে 3 ব্যাক সিস্টেমে তিনি হয়তো যেতে পারেন। সেখানে শুভাশিস, আনোয়ার এবং হেক্টর ইউসতে, এই তিনজন হয়তো স্টার্ট করতে পারে। রাইট উইং ব্যাকে আশিস রায়, লেফট উইং ব্যাকে আমার মনে হয় যে আজকে লিস্টন কোলাসোর ফিরে আসা কিন্তু ভীষণভাবে দরকার রয়েছে। লিস্টনের যে উইং প্লেটা রয়েছে, সেটা মনভীরের থেকে মাচ বেটার। ডিফেন্সিভ এবিলিটি লিস্টন অনেক বেটার দেখায় বাঁদিকে, সেখানে মনভীর কিন্তু বাঁদিকটাকে এখনও অবধি অ্যাডাপ্ট করতে পারছে না। এবং ওই দিক থেকে কখনো ইমরান, কখনো মোহাম্মদ সানাম, তারা কিন্তু উইং সুইচ করে খেলে। তো সেই জায়গাতে যদি লিস্টনের পাল্টা অ্যাটাকটা জারি থাকে বাঁদিক দিয়ে, সেটা অনেক বেশি এফেক্টিভ হবে কিন্তু মোহনবাগানের জন্য। সেন্ট্রাল ডিফেন্সিভ জায়গাতে সেখানে দীপক টাংরির সাথে হয়তো জনি কাউকো, অনিরুদ্ধ থাপা চেঞ্জে আসতে পারে। অ্যাটাকিং মিড
মিডফিল্ডে যেহেতু আজকে সাহাল আব্দুল সামাদকে না পাওয়ার একটা চান্স থাকছে, তো অ্যাটাকিং মিডফিল্ডে আমরা আজকে জনি কাউকে একটু উপরের দিকে দেখতে পারি, তাহলে হয়তো নিচে দীপক টাংরির সাথে অভিষেক সূর্যবংশী শুরু থেকে থাকতে পারে। যদি থাপা থাকে আমার মনে হয় সেটা অনেক বেটার হবে, বাট ডিফেন্সিভ দিকটাকে মাথায় রাখলে হয়তো হাওয়াস অভিষেককে চান্স দিলেও দিতে পারেন, এবং আপফ্রন্টে দুজন নিশ্চিতভাবেই জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতস। এটা আজকে আমার কাছে কোথাও বেস্ট লাইন আপ মোহন বাগানের জন্য। হয়তো কিছু চেঞ্জেস এসে যেতে পারে, কারণ হাওয়াস তিনি কী ভাবছেন ম্যাচের আগে, কিভাবে তিনি ম্যাচটা জিততে চাইছেন, কত বেশি স্ট্রেংথ তিনি বেঞ্চে রেখে স্টার্ট করতে চাইছেন, সবটাই কিন্তু এখানে রোল প্লে করবে। এবং যেহেতু তিনি পূর্ণ শক্তির টিমই মোটামুটি পাচ্ছেন, তো সেই জায়গাতে তার হাতে অপশনসও কিন্তু অনেক রয়েছে। তো দেখা যাক, ইন্টারেস্টিং একটা লাইন আপ হয়তো মোহনবাগানের ক্ষেত্রে হতে পারে। হয়তো আমার এই প্রেডিকশনটা 100% নাও মিলতে পারে। তোমাদের কি প্রেডিকশন রয়েছে আজকে লাইন আপ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই ম্যাচের রেজাল্ট কী হতে পারে সেটাও কিন্তু প্রেডিকশন করে জানো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।